দুর্নীতি মামলায় সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার, অতি দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনা হবে, সংসদের ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া ও সম্ভাব্য সুফল নিয়ে আলোচনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধসে পড়া দেশের অর্থনীতিকে টেনে তুলেছিলেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছিলেন বলেছেন এলজিআরডি মন্ত্রী। ইতিহাসকে সমৃদ্ধ করতে জিয়াউর রহমানের উপর গবেষণা বাড়ানো দরকার বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। দেশের 10 জেলার সদর হাসপাতালে যুক্ত হচ্ছে আইসিইউ সেবা, ভার্চুয়ালি উদ্বোধন করলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে 25শে মে থেকে পালিত হচ্ছে নজরুল বর্ষ। সকল জেলা ও উপজেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে 18 থেকে 20 জুন, জানালেন সংস্কৃতি মন্ত্রী। যুদ্ধবন্ধে আজ চুক্তিতে সই করতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান, বললেন ট্রাম্প। সময় নিয়ে ভিন্নমত তেহরানের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করে হোঁচট খেল ব্রাজিল। সুইজারল্যান্ডকে 1-1 গোলে রুখে দিয়েছে কাতার। আসসালামু আলাইকুম। রাত 8টা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সালমা আক্তার মিনু। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার করা হয়েছে। আজ জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত 12 জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ এবং ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো আবুধাবি থেকে প্রেরিত এক ইমেইলে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে বেনজির আহমেদকে ইউএই পুলিশ গ্রেফতার করেছে এবং তিনি বর্তমানে সেখানে আটক রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হয়ে আসার পথে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। এনসিবি আবুধাবি জানিয়েছে যে ইউএই ফেডারেল ল নম্বর 39 অফ 2006 অনুযায়ী গ্রেফতারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। এর আগে বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনে যোগ দেন। সংসদে আজ 2025-26 অর্থ বছরের সম্পূরক বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সরকার ও বিরোধী দলের সদস্যগণ অংশ নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদের বৈঠক চলছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে জাতীয় সংসদে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন মানবাধিকার সংগঠন মায়ের ডাক এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠ ল্যান্স নাইক মুন্সি আব্দুর রউফ গ্যালারিতে সংগঠনটির ২৬ জন সদস্য বাজেট অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন। এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত দেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রী সেবা পরিচালনা কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে তারা নিজেদের পর্যবেক্ষণ এবং পরামর্শ তুলে ধরেন। সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষক মোহাম্মদ শামসুল হক, মুসলিউদ্দিন হাসান, মোহাম্মদ হাদিউজ্জামান এবং রাকিব আহসান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মইনুল আহসান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম। আজ সচিবালয়ের মন্ত্রিসভা বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য সম্পর্কে অবগত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সাজ্জাদুল ইসলাম পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলা গাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশ বান্ধব এসব উদ্ভাবনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন এবং গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে তাকে উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। বৈষম্য কমিয়ে উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে এবারের বাজেটে নির্ধারণ করা হয়েছে 10টি অগ্রাধিকার খাত। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব উদ্যোগের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মতো খাতগুলোই মানুষের জীবনমান উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। আফরিন জাহানের রিপোর্ট। শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, উন্নয়নের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্য নিয়েই শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করেছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, একটি দক্ষ ও প্রতিযোগিতামূলক জনশক্তি গড়ে তুলতে শিক্ষা খাতে বিনিয়োগের কোনো বিকল্প নেই। একই সঙ্গে কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ মানব সম্পদ তৈরির উদ্যোগ দীর্ঘমেয়াদে অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হবে। বিগত অন্তর্বর্তী সরকারের সময়কালে কারিকুলামের ক্ষেত্রে একটা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। আবার নতুন সরকার এসে তারাও কারিকুলামে বেশ কিছু পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন। এই কারিকুলামের আলোচনাগুলো দ্রুত শেষ করে একটা স্ট্যান্ডার্ড কারিকুলাম, আন্তর্জাতিক মানসম্পন্ন একটি কারিকুলামে দ্রুত যাওয়া, যাতে আগামী 2028 অর্থবছর থেকে শিক্ষার্থীরা যাতে এই কারিকুলামের অধীনে পড়াশোনায় যেতে পারে, সেটি একটি গুরুত্বপূর্ণ দিক। স্বাস্থ্য খাতকেও মানব উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে দেখছেন তারা। তাদের মতে, মানব সম্পদ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি উৎপাদনশীলতাও বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। স্বাস্থ্য খাতে এবার সরকার যেটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, প্রায় 50% বেশি বাজেট বরাদ্দ বাড়িয়েছেন। এটা একটা ইতিবাচক ঘোষণা। কিন্তু স্বাস্থ্যক্ষেত্রের সমস্যাটা শুধু বাজেটের না। স্বাস্থ্যখাতের প্রথম সমস্যা হচ্ছে স্বাস্থ্যখাত বাজেট বাস্তবায়নে খুবই দুর্বল, এবং বাংলাদেশে যতগুলো মন্ত্রণালয় দুর্বল বাস্তবায়নে, তার ভিতরে স্বাস্থ্যখাত একটি। সুতরাং সেই জায়গাটিতে বাজেট বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি করার জন্য উল্লেখযোগ্যভাবে তার কাঠামোতে পরিবর্তন আনার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। আমরা আশা করব যে সরকার খুব দ্রুত যাতে এই যে বরাদ্দটা বাড়ানো হয়েছে, সেই বরাদ্দ অনুযায়ী কার্যক্রমগুলো যাতে সময় মতো শেষ হয়, সেটির জন্য যারা তারা উদ্যোগ নেন। সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও সরকারের অগ্রাধিকারকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শিশু, নারী, শ্রমজীবী মানুষ ও প্রবীণদের জন্য কার্যকর সুরক্ষা ব্যবস্থায় বৈষম্য কমাতে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তারা।
এবার ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য সরকার আলাদা বরাদ্দ রেখেছেন। 14,000 কোটি টাকা, 13,000 কোটি টাকা রাখা হয়েছে ফ্যামিলি কার্ডের জন্য এবং 1,500 কোটি টাকার মতো রাখা হয়েছে কৃষক কার্ডের জন্য। এবং এর মধ্যে ফ্যামিলি কার্ডে প্রায় 41 লক্ষ ফ্যামিলিকে অন্তর্ভুক্ত করা হবে, যেটা উল্লেখযোগ্য। আমরা মনে করি যে সকল পরিবারকে ফ্যামিলি কার্ডের অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই, কেননা বাংলাদেশের সকল পরিবারের এটি দরকারও নেই। মূলত যারা নিম্নবিত্ত, দরিদ্র, সিঙ্গেল মাদার এবং বিভিন্ন রকমের সামাজিক পরিগ্রহের শিকার, সেই সমস্ত পরিবারকে এগুলো যেন এখানে প্রাধিকার পায়। তবে বিশেষজ্ঞদের মতে এসব উদ্যোগের প্রকৃত সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের উপর। বরাদ্দের কার্যকর ব্যবহার, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করা গেলে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে। একই সঙ্গে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, আর্থিক খাতের স্থিতিশীলতা, কৃষির আধুনিকায়ন, জ্বালানি নিরাপত্তা, তথ্য প্রযুক্তি খাতের সম্প্রসারণ এবং পরিবেশ সুরক্ষার মতো অন্যান্য অগ্রাধিকার খাতেও সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধসে পড়া দেশের অর্থনীতিকে টেনে তুলেছিলেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছিলেন। আজ জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশপ্রেমী সকলকে শহীদ জিয়ার আদর্শ ধারণ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রজ্ঞা, তার দূরদৃষ্টি জিয়াউর রহমানকে অনন্য করে রেখেছে। গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম শাসন ব্যবস্থা, যেটাকে একজন সৈনিক হয়ে তিনি কিন্তু নিয়ে নিয়েছিলেন এবং ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। গণতন্ত্রে বিশ্বাস করে এই ধরনের দলগুলোকে, এই ধরনের মানুষগুলো তিনি এক জায়গায় আনার চেষ্টা করলেন। এই যে চিন্তাগুলো, এই যে আপনার ভাবনাগুলো, যেটা সত্যিকার অর্থে একজন মহানায়ক, শুধু রাষ্ট্রনায়ক নয়, আমি বলি একজন মহানায়ক, ক্ষণজন্মা পুরুষ, তার পক্ষে এটা সম্ভব হয়েছে। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমকে অন্ধকার থেকে আলোর পথে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই দেশের গণমাধ্যমকে যুগ যুগ ধরে তাকে স্মরণ করতে হবে। ইতিহাসকে সমৃদ্ধ করতে জিয়াউর রহমানের উপর গবেষণা বাড়ানো দরকার বলেও জানান তথ্য সম্প্রচার মন্ত্রী। শহীদ জিয়াউর রহমানের ইতিহাসে আজকে যে জায়গা, তার অন্যান্য সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে প্রধান একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তিনি স্বাধীন গণমাধ্যমকে পৃষ্ঠপোষকতা করেছেন। যে গণমাধ্যম রাষ্ট্র এবং সমাজের আয়না হিসাবে কাজ করে, সেই আয়নাকে তিনি পরিচ্ছন্ন রেখেছেন, যাতে স্বয়ংক্রিয়ভাবেই রাষ্ট্র এবং সমাজ জনগণের কাছে সার্বক্ষণিকভাবে তার প্রতিবিম্ব প্রতিফলিত থাকে। বাংলাদেশের গণমাধ্যমকে যুগ যুগ ধরে শহীদ জিয়াউর রহমানকে সসম্মানে স্মরণ করতে হবে। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করছে, যার ফলাফল এদেশের মানুষ খুব দ্রুতই দেখতে পারবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে একথা বলেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া, ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ইউনিসেফ সহ দেশি বিদেশি সংস্থার প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতের বরাদ্দই প্রমাণ করে শিক্ষার প্রতি সরকার কতটা গুরুত্ব দেয়। এবারে রয়েছে বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ।
ফিফা বিশ্বকাপ 2026। বিশ্বকাপের খেলা দেখতে চোখ রাখুন বিটিভির পর্দায়। বিদেশ যাত্রায় দালালের প্রতারণা আর হয়রানি এড়াতে এবার ডিজিটাল হয়েছে প্রবাসী সেবা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সব সেবা এখন এক জায়গায়, ওইপি বা ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মে। এখানে পাচ্ছেন সরাসরি রেজিস্ট্রেশন, জব ম্যাচিং, প্রশিক্ষণ, তথ্য যাচাইয়ের পূর্ণ নিশ্চয়তা এবং সার্ভিস চার্জবিহীন বহির্গমন ছাড়পত্র, যা নিশ্চিত করছে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা। ঘরে বসেই নিবন্ধন করে নিজের আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করুন। সহজ, দ্রুত এবং নিরাপদ। কর্মী, পরিবার ও এজেন্সির জন্য রয়েছে সহজ ব্যবহার নির্দেশিকা। দালালের প্রতারণা থেকে দূরে থাকুন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এই ঋণ মওকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মওকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মওকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার। বিরতির পর সংবাদে আবারও স্বাগতম। নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতাল সহ আরও 9টি জেলার সদর হাসপাতালে আইসিইউ সেবা কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এই উদ্বোধনের মাধ্যমে মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, যশোর, শেরপুর, মাদারীপুর এবং বাগেরহাট সদর জেলা হাসপাতাল এ সেবার অন্তর্ভুক্ত হল। বিস্তারিত কাজী শারমিন ইসলাম মেধার রিপোর্টে। দেশের বিভিন্ন জেলার দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসা সেবার অন্যতম দাবি ছিল নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ সুবিধা। গুরুতর রোগীদের চিকিৎসার জন্য রাজধানী কিংবা বড় শহরের হাসপাতালের উপর নির্ভরশীল হতে হতো সাধারণ মানুষকে। বছরের পর বছর এই ভোগান্তির অবসান চেয়ে আসছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আইসিইউটা যাতে সবাই ভালো সেবা পায় ওদিকে লক্ষ্য রাখতে পারলে মনে হয় ভিক্টোরিয়াটা আরো ভালো চলবে, আর এত ভোগান্তি হবে না রোগীদের। এখানে আইসিইউ আজকে হয়েছে, তাহলে তো আমরা খুশি, আমাদের জন্য একটা ভালো সুসংবাদ। সেই চাহিদার প্রেক্ষিতে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আইসিইউ সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। একই সঙ্গে ভার্চুয়ালি দেশে আরও 9টি জেলার এই সেবার উদ্বোধন করেন তিনি। এইবারের বাজেটে আমাদের নেতা জনাব তারেক রহমান সেই দিক নির্দেশনা দিয়েছেন, শুধু টাকা না, কিভাবে দেশটাকে উন্নত করা যাবে, কোথায় কোথায় উন্নতির আভাস দিতে হবে জাতিকে, এবং সাথে অর্থনৈতিক সাপোর্ট দিয়েছেন। ক্যান ইউ ইমাজিন এই স্বাস্থ্য খাতে আমাদেরকে জিডিপির 1.02% 69,000 কোটি টাকা বরাদ্দ করেছেন স্বাস্থ্য খাতকে জনগণের গড় ধরে নিয়ে যাওয়ার জন্য, জনগণকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে পর্যায়ক্রমে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি শুধুমাত্র নারীদের জন্য দেশে 2টি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। 2টা স্পেশালাইজড হাসপাতাল হবে শুধু মেয়েদের জন্য, 1,500 বেড করে একটা হাসপাতাল হবে,
4টা জিনিস থাকবে, কিডনি ডায়ালিসিস থাকবে, মেয়েদের ব্রেস্ট এন্ড ইউটেরাস ক্যান্সারের ইউনিট থাকবে, পঙ্গুত্বের ইউনিট থাকবে, ডেলিভারি থাকবে, জেনারেল হসপিটাল থাকবে এবং 20টা হাসপাতাল হবে সারা বাংলাদেশে। 1000 বেড 18টা, 2টা থাকবে মেয়েদের জন্য স্পেশাল, 5টা করে অ্যাম্বুলেন্স দেওয়া হবে, অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। এর আগে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় দায়িত্ব পালনের অবহেলা করলে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জনকল্যাণমুখী স্বাস্থ্যসেবার সম্প্রসারণের এই উদ্যোগ শুধু চিকিৎসা সেবার উন্নয়ন নয়, বরং জনসাধারণের অনেক দিনের আকাঙ্ক্ষার প্রতিফলন। সংশ্লিষ্টরা বলছে, এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন জেলায় যে সকল রোগীরা শহরমুখী ছিল তারা আজ সময় মতো আইসিইউর মতন গুরুত্বপূর্ণ সেবা পাবে। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, নারায়ণগঞ্জ। প্রধানমন্ত্রী সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান বলেছেন, পারিবারিক, সামাজিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাদানকে আনন্দময় করে উপস্থাপন করতে হবে। তিনি আজ রাজধানীর বিএফ শাহীন কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রথমবারের মতো এই বৃহৎ কর্মসূচির জেলা পর্যায়ের প্রতিযোগিতা ও প্রদর্শনী আজ সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়। খালিদা হাসানের প্রতিবেদন। প্রত্যেক শিক্ষার্থীর ভেতর লুকিয়ে আছে অনন্ত সম্ভাবনা। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞান চর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় প্রথমবারের মতো এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচির জেলা পর্যায়ের প্রতিযোগিতা ও প্রদর্শনী শুক্রবার দেশব্যাপী অনুষ্ঠিত হয়। ঢাকায় জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। বিএফ শাহীন কলেজের অনুষ্ঠান স্থলে ঢুকেই ডাক্তার জুবাইদা রহমান শিক্ষার্থীদের উদ্ভাবনী নানা প্রদর্শনী ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন। বন্যা দুর্গত যে এলাকাগুলো আছে ওখানে মানুষদের 100% সেফ পানি খায়। পরে আনুষ্ঠানিক বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, পারিবারিক, সামাজিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাদানকে আনন্দময় করে উপস্থাপন করতে হবে। ধনী দরিদ্র নির্বিশেষে শিক্ষার অধিকার রাখে। শিক্ষার সুযোগকে অনগ্রসর এলাকার জনসাধারণের দ্বারপ্রান্তে নিয়ে গেলে প্রতিভা অন্বেষণ ও উপযুক্ত সুযোগ করে দেওয়ার মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশের পথ করা যাবে ইনশাআল্লাহ। লার্নিং উইথ হ্যাপিনেস, আনন্দময় শিক্ষা। ষষ্ঠ শ্রেণী থেকে শিক্ষার্থীদের দলগত কাজ, ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন, পার্সোনাল স্কিলস ডেভেলপমেন্ট, পারিবারিক, সামাজিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাকে আনন্দময় করে উপস্থাপন করা যেতে পারে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, পুরনো দিনের শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আনন্দময় শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হচ্ছে। আমরা আর চাই না সেই পুরনো দিনের শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিতে। বেগম খালেদা জিয়া দিদি তখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একদিন আমাকে ডেকে বললেন, মিলন, এই ছাত্রছাত্রীদের কাঁধে আর কত বড় ব্যাগ দিবে তুমি? কেন তাদের চোখে থাকবে বড় বড় চশমা? তাদেরকে তো এভাবে পড়ালেখা করালে হবে না। সেই ভাবনা থেকে আজকের ভাবনা আনন্দময় শিক্ষা ব্যবস্থা সেটা সৃষ্টি করছেন আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন মাহমুদ সোহেল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। সারা দেশ থেকে জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা থেকে বাছাই করা হবে সেরা 100টি দল। পরে 28 জুন রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের চূড়ান্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। খালিদা হাসান, বিটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাবিবুর রশিদ সহ 30 আসামির সাজার 809 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।
এই রায়ে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ, শাস্তি নির্ধারণের যুক্তিসহ বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়। এর আগে গত 9 এপ্রিল এই মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল। রায়ে 2 জনকে মৃত্যুদণ্ড, 3 জনকে যাবজ্জীবন, 5 জনকে 10 বছর, 8 জনকে 5 বছর ও 11 জনকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে একজনের হাজতবাসকে সাজার মেয়াদ পূর্ণ হয়েছে বলে গণ্য করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। এদিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন TFI সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে 5ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আজ সাক্ষ্য গ্রহণের দিন পিছিয়ে 22 জুন নির্ধারণ করেছে। সকালে এই মামলার 17 আসামির মধ্যে গ্রেফতারকৃত 10 জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিগত 17 বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোনো অবদান তুলে ধরা হয়নি অভিযোগ করে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেছেন, নজরুলকে গণমানুষের কাছে নিয়ে যেতে চায় বর্তমান সরকার। এজন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রোববার সকালে সচিবালয়ে নজরুল বর্ষ পালন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, জাতীয় পর্যায়ে নজরুল বর্ষ উদযাপনে কমিটি গঠন, লোগো ও পোস্টার তৈরি এবং স্মারক ডাকটিকিট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণে চলতি বছরের 25শে মে থেকে 2027 সালের 25শে মে পর্যন্ত নানা আয়োজনে নজরুল বর্ষ এবং আগামী 18 থেকে 20শে জুন 3 দিন সকল জেলা ও 74টি বিশেষ উপজেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান সংস্কৃতি মন্ত্রী। মন্ত্রী বলেন, নজরুল বর্ষ শুধু কর্মসূচি পালনের মধ্যেই নয়, তার সাহিত্য কর্ম, সঙ্গীত যাতে গবেষণাও করা হয় সে উদ্যোগও নেবে সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি 25শে মে 2026 হতে 25শে মে 2027 পর্যন্ত নজরুল বর্ষ পালনের ঘোষণা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নজরুল বর্ষ 25শে মে 2026 হতে 25শে মে 2027 পর্যন্ত নজরুল বর্ষ পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য যে জাতীয় পর্যায়ে নজরুল বর্ষ পালনের জন্য কমিটি গঠন, নজরুল বর্ষের লোগো তৈরি, পোস্টার তৈরি, নজরুল বর্ষের ক্যালেন্ডার প্রণয়ন, স্মারক ডাকটিকিট প্রকাশ। নজরুল বর্ষের উদ্বোধন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক দেশের 64টি জেলা ও 74টি প্রত্যন্ত বিশেষ উপজেলায় সেখানে আগামী 18 জুন, 19শে জুন এবং 20শে জুন 2026 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ।